সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করব কাজলের সদ্য মুক্তি পাওয়া একটি মুভি এবং মুভিটির নাম হচ্ছে মা। এবং এটি একটি হরর থ্রিলার জনরার মুভি এবং মুভির শেষে বড় একটা টুইস্টও আছে এবং মুভিতে কাজল, কেডি পাঠক সহ আরো অনেকেই রয়েছে। তো যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো সিনেমা শুরু হয় অম্বিকাকে দেখিয়ে, যে তার স্কুলের বাচ্চাদের দেবী কালীর একটি পুরনো ঘটনা বলতে থাকে। আর তখনই সেখানে ওর হাজবেন্ড শুভঙ্কর চলে আসে আর আমরা দেখতে পাই যে ওদের দুজনের একটা বাচ্চাও রয়েছে আর তার নাম হচ্ছে সীতা। আর সীতা ছোটবেলা থেকেই তার বাবার গ্রামের বাড়ি যেতে খুবই আগ্রহী, কিন্তু ওর বাবা মা ওকে কখনোই তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়নি, এমনকি তারা সেখানে ওকে কখনো নিয়ে যেতেও চায় না। কিন্তু কেন যায় না সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো রাতে শুভঙ্কর কাজলকে বলে যে সীতাকে আমাদের এখন সত্যিটা বলে দেওয়া উচিত, কিন্তু কাজল তার হাজবেন্ডকে একদম না করে দেয়। সে বলে যে ও এখনো অনেক ছোট আর এইসব ব্যাপারগুলো ও কখনোই বুঝতে পারবে না। তো একটু পর শুভঙ্করের কাছে ওর গ্রামের বাড়ি থেকে একটা ফোন আসে আর অপর পাশ থেকে শুভঙ্করকে বলা হয় যে ওর বাবা মারা গিয়েছে। আর এটা শুনে শুভঙ্কর কাজলকে রেখে একাই ওই রাতেই তার গ্রামের বাড়ি চন্দনপুরের দিকে রওনা করে। আর গ্রামে গিয়ে শুভঙ্কর তার বাবার অন্তিম সংস্কার করে। আর ওই দিন রাতে ও কাজলকে কল করে বলে যে আমি আজ রাতেই রওনা হব, কারণ সেখানে তার একা একদমই ভালো লাগছে না। আর এরপর সে গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে আর শুভঙ্কর ওই পঞ্চায়েত প্রধানকে জানায় যে আমি এই জমিদার বাড়ি বিক্রি করে দিতে চাই, আর এজন্য সে যেন একটা ভালো দালাল খুঁজে বের করে। অন্যদিকে কাজল সীতার আইপ্যাডে একটি বটগাছের ছবি দেখতে পায় আর সীতা এত সুন্দর আর্ট করেছে দেখে ও সেটার ছবি তুলে সাথে সাথে শুভঙ্করকে সেন্ড করে। কিন্তু এই ফটো দেখে শুভঙ্কর খুবই ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ও সাথে সাথে কাজলকে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে শুভঙ্কর যা বলছিল কাজল কিছুই শুনতে পাচ্ছিল না। আর তখনই বটগাছের ডালপালা এসে ওর হাত পা মুখ চেপে ধরে, যেন কোনো অদৃশ্য শক্তি ওদের নিয়ন্ত্রণ করছে। আর শুভঙ্কর তখন সিগারেট খাচ্ছিল আর ওর মুখ থেকে সিগারেট পড়ে গাড়ির মধ্যে আগুন ধরে যায় আর পুরো গাড়িতে আগুন ধরে একটা ব্লাস্ট হয় আর শুভঙ্কর সেখানেই মারা যায়। আর এটা দেখে বোঝাই যাচ্ছিল যে কোনো রাক্ষস শুভঙ্করকে মেরে ফেলেছে। কিন্তু পরের দিন পুলিশ কাজলকে জানায় যে শুধুমাত্র গাড়িতে আগুন লাগার জন্যই শুভঙ্করের মৃত্যু হয়েছে। আর এই খবর শুনে কাজল এবং সীতা দুজনেই ভিতর থেকে খুবই ভেঙে পড়ে। আর এরপর আমাদের 3 মাস পরে দেখানো হয় আর 3 মাস পর কাজলকে কেডি পাঠক ফোন করে। আর কেডি পাঠক হচ্ছে এই মুভিতে পঞ্চায়েত প্রধান বা গ্রাম প্রধান, তুমি যেটাই বলো না কেন। তো কেডি পাঠক কাজলকে ফোন করে বলে যে আমি দালাল পেয়ে গেছি যে এই বাড়ি বিক্রি করতে তোমার সাথে কথা বলতে চায়। আর কেডি পাঠক আরো বলে যে তুমি বাড়ির কাগজপত্র নিয়ে দ্রুত চলে আসো। তো কাজলও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ওদের মেয়ে সীতা সেও বায়না ধরে যে সেও কাজলের সাথে গ্রামের বাড়িতে যাবে। কাজল কোনোভাবেই নিতে রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে সীতার জিদের কাছে হার মেনে কাজল নিতে রাজি হয়ে যায়। আর এরপর কাজল আর সীতা দুজনে চন্দনপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো চন্দ্রপুর পৌঁছানোর পর কাজল সবকিছু দেখতে থাকে আর জমিদার বাড়িটা দেখে ওর কাছে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন অস্বাভাবিক কিছু ওর চারপাশে ঘিরে ধরেছে। কিন্তু কাজল এগুলো কিছুই পাত্তা দেয় না আর সীতাকেও কিছু জানায় না। তো এরপর নন্দিনী নামের একজনকে দেখানো হয় আর ওরা পুরো পরিবার মিলে এই জমিদার বাড়িতেই থাকে। মানে এতদিন ধরে ওরা এই জমিদার বাড়ি দেখাশোনা করেছে, কিন্তু নন্দিনী কাজল এবং সীতাকে একদমই পছন্দ করে না। এরপর নন্দিনীর মেয়েকে দেখতে পাই যার নাম দীপিকা, আর সীতা এবং দীপিকার মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো পরের দিন কেডি পাঠক একজন দালালকে নিয়ে আসে, কিন্তু দালাল কাজলকে বলে যে আমি এই হাভেলি বিক্রি করতেই পারবো না, কারণ আমি যাকে এই হাভেলির কথা বলি সেই না করে দেয়। আর গ্রামের মানুষও বিশ্বাস করেছে এই হাভেলিতে একটা রাক্ষস রয়েছে। কিন্তু এগুলো শুনে কাজল খুবই নার্ভাস হয়ে যায়, কারণ ও এইসব ব্যাপারে কিছুই জানতো না। তো কাজল যখন কেডি পাঠককে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে তখন কেডি পাঠক বলে যে এগুলো সব দালালের ভণ্ডামি, বাড়ির দাম কমানোর জন্য ও এইসব বলছে। আর অন্যদিকে আমাদের সীতা এবং দীপিকাকে দেখানো হয়। সীতা দীপিকাকে তার ট্যাবের কিছু ফটো দেখাচ্ছিল। তো ছবি দেখাতে দেখাতে সীতা দীপিকাকে ওই পডগাছের ছবিটা দেখায় আর এই ফটো দেখে দীপিকা খুবই ভয় পেয়ে যায়। তো দীপিকা সীতাকে বলে যে তুমি এই গাছের সম্পর্কে কিভাবে জানো, এটা তো জমিদার বাড়ির পিছনে রয়েছে আর সেখানে গত 40 বছর ধরে কেউই যায় না। কিন্তু সীতা কিউরিয়াস হয়ে বলে যে তাহলে তুমি আমাকে ওই বটগাছের কাছে নিয়ে যাও। কিন্তু দীপিকা সীতাকে থামিয়ে দিয়ে বলে যে ওখানে যাওয়া যাবে না, ওখানে একটা রাক্ষস রয়েছে আর ওই জায়গাটা গত 40 বছর ধরে আটকে রাখা হয়েছে। কিন্তু সীতা তো পাপা কি পারি, ও তো যাবেই। তো সীতা জিদ ধরে সেখানে চলেও যায়। তো সীতা যখনই ওই গাছের কাছে চলে যাবে তখনই সেখানে অম্বিকা চলে আসে, মানে সীতার মা কাজল আর কি। তো কাজল এসে সীতাকে বকাঝকা করে সেখান থেকে নিয়ে যায়। তো এরপর যখনই নন্দিনী জানতে পারে যে ওর মেয়ে দীপিকা সে গাছের কাছে গিয়েছিল, তখন নন্দিনী রেগে গিয়ে দীপিকার উপর চিল্লাতে শুরু করে, কিন্তু দীপিকা বলে যে তার প্রচন্ড পেট ব্যথা করছে। আর তখনই নন্দিনী দেখতে পায় দীপিকার পিরিয়ড শুরু হয়েছে আর এটা দেখে নন্দিনী আরো ভয় পেয়ে যায়। আর এরপর দীপিকাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে আর দীপিকাকে বলে একদম দরজা খোলা যাবে না। তো নন্দিনী চলে যাওয়ার একটু পর আমরা দেখতে পাই দীপিকার ঘরের জানালায় একটা গাছের মতো রাক্ষস চলে এসেছে আর সে জানালা ভেঙে দীপিকাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তো একটু পর যখন নন্দিনী দরজা খুলে তখন সে দেখতে পায় ঘরের মধ্যে সবকিছু উলটপালট হয়ে আছে এবং জানালা ভেঙে কেউ দীপিকাকে নিয়ে গেছে। তখন নন্দিনী বুঝে ফেলেছে রাক্ষসী ওর মেয়েকে নিয়ে গেছে আর নন্দিনী রেগে গিয়ে তখন সীতাকে বকাবকি করতে থাকে এবং তাকে দোষ দিতে থাকে যে তোমার জন্যই আমার মেয়ে আজ এই অবস্থা। এই সবকিছুর পেছনে কাজল এবং সীতাই দেয়, কিন্তু কাজল এগুলোর কিছুই বিশ্বাস করছিল না আর তাই ইনভেস্টিগেশন করার জন্য কাজল পুলিশকে ফোন করে আনে। তো সেখানে পুলিশ এসে অনেক খোঁজাখুঁজি করেও কিছুই খুঁজে
খুঁজে পায় না। আর তখন কেডি পাঠক পুলিশকে বলে যে গত 3 মাস ধরে এসব ঘটে চলেছে। কোনো মেয়ের প্রথম পিরিয়ড হলে সে ওই রাতে উধাও হয়ে যায় এবং 3-4 দিন পরে আবার ফিরে চলে আসে। আর এই কথা শুনে পুলিশ এবং কাজল দুজনেই খুবই চিন্তিত হয়ে যায়। আর এবার ওরা দুজনে মিলে দীপিকাকে খোঁজার চিন্তা করতে থাকে। আর গ্রামের মানুষ বিশ্বাস করছিল যে দীপিকাকে ওই রাক্ষসী নিয়ে গেছে। তো ওই রাতে সবাই ওই রাক্ষসী গাছের কাছে যায়। আর খুঁজতে খুঁজতে কাজল সেখানে কিছু অচেনা মেয়েকেও দেখতে পায়। কিন্তু কাজল যখনই ওই মেয়েদের কাছে যায় তখনই মেয়েগুলা উধাও হয়ে যায়। তো কাজল এবং পুলিশ অফিসার মিলে পুরো জায়গা খুঁজে দেখে কিন্তু কোথাও কাউকেই খুঁজে পায় না। তো অনেক খোঁজাখুঁজি করেও যখন সে কাউকেই খুঁজে পায় না তখন সে ঘরে ফিরে আসে। তো এরপর কাজল যখন ওর রুমে চলে আসে তখন দেখতে পায় সীতা খুবই ভয় পেয়ে আছে। তো সীতা এবার কাজলের কাছে আসল সত্যটা জানতে চায়। সে জানতে চায় যে গ্রামের মানুষ কেন সীতাকে এই সবকিছুর জন্য দায়ী করছে। তো এরপর কাজল সীতাকে আসল সত্যটা খুলে বলে। কাজল সীতাকে বলে যে অনেক বছর আগে পৃথিবীতে এমন একটা রাক্ষস ছিল যার শরীর থেকে 1 ফোঁটা রক্ত পড়লে সে 1 ফোঁটা রক্ত থেকে আরো একটা রাক্ষস জন্ম নিত। তো এভাবে যখন ওই রাক্ষসটা অনেক শক্তিশালী হয়ে ওঠে তখন সে দেবদেবীদের বিরক্ত করতে শুরু করে। তখন কালী দেবী বিরক্ত হয়ে ওই রাক্ষসকে হত্যা করার জন্য যায়। তো কালী যখন ওই রাক্ষসের সাথে যুদ্ধ করে তখন তার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয় না। আর এক পর্যায়ে কালী ওই রাক্ষসকে মেরেও ফেলে। কিন্তু তবুও ওই রাক্ষসের সামান্য 1 ফোঁটা রক্ত এই চন্দনপুরে একটা গাছের উপরে পড়ে। আর তখন ওই গাছটাও একটা রাক্ষসে পরিণত হয়। কিন্তু গাছটা তো আর নিজের শরীর থেকে রক্ত বের করতে পারছে না। আর এজন্যই সে গ্রামের মানুষকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। আর এই সবকিছুতে বিরক্ত হয়ে একজন মানুষ ওই রাক্ষসকে হত্যা করার জন্য যায়। কিন্তু ওই লোকটা রাক্ষসকে মারতে গিয়ে জানতে পারে রাক্ষসটা ওই লোকের মেয়ের পেটে অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। মানে ওই লোকটার মেয়ের পেটে এখন রাক্ষসের বাচ্চা। আর যখন ওই লোকটা জানতে পারে তার মেয়ের পেটে ওই রাক্ষসের বাচ্চা তখন সে নিজেই নিজের মেয়েকে বলি দিয়ে দেয়। আর তখন থেকেই তাদের বংশ বিশ্বাস করতে থাকে যে তাদের বংশে কোনো মেয়ে সন্তান হলে তার পেটে ওই রাক্ষসের বাচ্চা জন্ম নেবে। আর এজন্য তাদের পরিবারে কোনো মেয়ে বাচ্চা জন্ম নিলে তাকে মেরে ফেলতো। আর কাজল বলে যে সীতাও সেই ঘরে জন্ম নিয়েছে। আর সীতার দাদু বাড়ির কেউ যদি জানতে পারে যে সীতা একজন মেয়ে বা তাদের ছেলের একজন মেয়ে হয়েছে তাহলে সীতাকে সেখানেই মেরে ফেলবে। কিন্তু শুভঙ্কর এসব ব্যাপারে একদমই বিশ্বাস করতো না। তো কাজল আরো বলে যে যখন তুমি জন্ম হয়েছো তখন শুভঙ্কর তোমাকে বাঁচানোর জন্য তার বাবাকে মিথ্যা বলেছিল। শুভঙ্কর তার বাবাকে বলেছিল যে মেয়ে নয় বরং একজন ছেলে হয়েছে। আর এজন্যই আমরা তোমাকে কখনো চন্দনপুর নিয়ে আসি না, কারণ তারা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। তো পরের দিন পুলিশ অফিসার কেডি পাঠককে নিয়ে ওইসব মেয়েদের সাথে কথা বলে যাদের প্রথম পিরিয়ড হওয়ার পর ওই রাক্ষস ওদের নিয়ে গিয়েছিল। তো পুলিশ অফিসার তাদের জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছিল তোমাদের সাথে, তোমরা কি কিছু মনে করতে পারছো? কিন্তু ওই বাচ্চাগুলো কিছুই মনে করতে পারছিল না। আর অন্যদিকে কাজল একটা পুরনো লেটার খুঁজে পায়, সেটা শুভঙ্করের ছিল আর যেখানে লেখা ছিল ওই রাক্ষসটি কিভাবে মারা যেতে পারে। তো কাজল যখন এগুলো পড়ছিল তখন ওর স্বপ্নে মা দেবী চলে আসে, সম্ভবত মহাদেব চলে আসে। তো পরের দিন সকালবেলা ওই জমিদার বাড়িতে একটা পুরনো মন্দির ছিল যেটা গত 40 বছর ধরে বন্ধ হয়েছিল। আর ওই মন্দির একমাত্র সেই খুলতে পারবে যে স্বপ্নে দেবীকে দেখতে পাবে এবং তারই ওই মায়ের পূজা করতে হবে। তো এবার যেহেতু কাজলের স্বপ্নে দেবী মা এসেছে আর তাই কাজলকে 40 বছর পর ওই মন্দিরের দরজা খুলে আর কাজল বলে যে এবছর আমি নিজেই পূজা করব। আর গ্রামের লোকেরা যখন এটা জানতে পারে যে কাজল স্বপ্নে দেবী মাকে দেখেছে তখন ওরা খুবই খুশি হয়ে যায়। আর ওই দিনই দীপিকা ফিরে আসে, মানে যে মেয়েকে রাক্ষসটা নিয়ে গেছিল সেই মেয়েটা আর কি। তো কাজলকে দীপিকাকে জিজ্ঞাসা করে তোমার সাথে কি হয়েছিল, তুমি কি কিছু বলতে পারো? কিন্তু দীপিকাও কিছু বলতে পারে না। তো পরবর্তীতে কাজল সবাইকে টেস্ট করার জন্য একটা হাসপাতালে নিয়ে আসে, মানে এই 3 মাসে যেসব মেয়েরা গায়েব হয়েছিল তাদের আর কি। তো ডাক্তার তাদের টেস্ট করে বলে যে এই সবগুলা মেয়ের পিরিয়ড একবারে বন্ধ হয়ে গেছে। তো এটা শুনে কাজল জিজ্ঞাসা করে যে তাহলে সবাই কি প্রেগনেন্ট? কিন্তু ডাক্তার বলে না, এদের সাথে সেক্সুয়াল কোনো অ্যাবিউজ করা হয়নি, এমনকি তারা প্রেগনেন্টও না। তো ওই দিন রাতে কাজল বাসায় এসে জানতে পারে সীতার খুব পেট ব্যথা করছে। আর এটা শুনে কাজল বুঝতে পারে সীতারও পিরিয়ড শুরু হয়েছে, যেটা দেখে কাজল খুবই ভয় পেয়ে যায়। তো রাতের বেলা আমরা দেখি যে দীপিকা উঠে সীতার ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু ওর চেহারা এবং চলার ধরন বলছিল যে ও কোনো আত্মার দ্বারা প্রজেস্ট হয়ে আছে। তো দীপিকা সীতার ঘরে গিয়ে খেলার কথা বলে সীতাকে বাইরে নিয়ে আসে আর একদম ঠিক সেই বটগাছের নিচে নিয়ে আসে। অন্যদিকে কাজলেরও হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে ও সীতাকে দেখতে না পেয়ে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে বটগাছের কাছে গিয়ে সেখানে সীতাকে খুঁজে পায়। তো এরপর কোন রকমে কাজল সীতাকে নিয়ে ঘরে চলে আসে। তো কাজল এবার একদম শিওর হয়ে যায় যে এই বটগাছে কোনো না কোনো ঝামেলা আছে আর তাই সে ডিসিশন নেয় যে আজ রাতে সে সীতাকে নিয়ে শহরে চলে যাবে। আর তখন সেখানে কেডি পাঠক চলে আসে। তো কেডি পাঠক এসে বলে যে যতক্ষণ না মায়ের পূজা তুমি করে যাচ্ছ ততক্ষণ তুমি এই গ্রাম থেকে বের হতে পারবে না। কিন্তু কাজল তার কোনো কথাই শুনে না আর ওই রাতে গাড়িতে করে তারা শহরের উদ্দেশ্যে রওনা করে। কিন্তু তখনই রাস্তায় ওই গায়েব হওয়া সব মেয়ে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে দেয় এবং ওই পজেস্ট মেয়েগুলা যেভাবেই হোক সীতাকে এখান থেকে নিয়ে যাবে। তো কাজল যেভাবেই হোক ওই মেয়েদের থেকে সীতাকে রক্ষা করতে চায়, কাজলকে দূরে ছিটকে ফেলে দেয় এবং সীতাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখানে এই সিনেমার প্রথম টুইস্ট আসে আর সেটা হলো আমরা দেখতে পাই যে ওই পজেস্ট মেয়েগুলো সীতাকে নিয়ে কেডি পাঠকের হাতে তুলে দিচ্ছে, মানে হলো এই কেডি পাঠকই হচ্ছে ওই বটগাছের রাক্ষসটা। তো সেখানেই কাজল অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা কুঁড়ে ঘরের মধ্যে দেখতে পায় আর সেখানে সে একটা বুড়ি মাকে দেখতে পায়। তো ওই বুড়ি
বুড়ি বলে যে আমি তোমার মেয়েকে বাঁচাতে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমার পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। আর অন্যদিকে ওই গ্রামে তখন পুলিশ অফিসারও চলে আসে। তো পুলিশ অফিসার এসে কাজলকে খুঁজতে থাকে। তো সবাই বলে যে কাজল এবং সীতা তো গত রাতেই চলে গিয়েছে, এবং গ্রামের মানুষ আরো বলে যে কালকে রাত থেকে পঞ্চায়েত প্রধানও গায়েব হয়ে গিয়েছে, এবং এর আগেও যে মেয়েগুলো গায়েব হয়েছে তারা পুনরায় আবার গায়েব হয়ে গিয়েছে। তো এটা শুনে পুলিশ অফিসার বুঝতে পারে যে কেডি পার্কের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। আর অন্যদিকে এই বুড়ি মহিলা আর কেউ না, সে হলো 40 বছর আগে যে মেয়ের স্বপ্নে দেবী মা এসেছিল, এটা সেই মহিলাই। আর তখন এই বুড়ি কাজলকে সত্যিটা খুলে বলে। সে বলে যে 40 বছর আগে যখন আমার স্বপ্নে দেবী মা এসেছিল, তখন তোমার স্বামীর বংশের মানুষেরা আমাকে একটা মেয়েকে বলি দিতে বলেছিল, কিন্তু আমি ওই মেয়েকে বলি দিতে চাইনি। আমি বলেছিলাম যে কোনো দেবী চাবে না যে ছোট একটা বাচ্চার বলি দেওয়া হোক। কিন্তু তখনই কেডি পাঠক আসে এবং আমার থেকে ছুরি নিয়ে ওই মেয়েকে বলি দিয়ে দেয়। আর এরপর রাক্ষস কেডি পাঠককে প্রচেষ্ট করে নেয়। আর কেডি পাঠক ওই রাক্ষসকে প্রমিস করে যে এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই শুনবো। আর অন্যদিকে খুঁজতে খুঁজতে যখন পুলিশ অফিসার কেডি পাঠককে খুঁজে পায়, তখন কেডি পাঠক নিজের আসল রূপে এসে পুলিশ অফিসারকে সব সত্য বলে দেয়। সে বলে যে এই সবকিছু আমার নিজের প্ল্যানিং এর মধ্যেই। আমি প্রথম শুভঙ্করের বাবাকে হত্যা করেছি যাতে করে আমি শুভঙ্করকে এই গ্রামে আনতে পারি, আর এরপর তাকেও হত্যা করেছি যাতে করে কাজল এবং সীতাকেও এই গ্রামে নিয়ে আসতে পারি। আর এখন সীতাকে হত্যা করার পালা। তো এখন সীতাকে বাঁচানোর একটাই আশা রয়েছে, সেটা হলো কালী দেবীর পূজা করা এবং কালী দেবীর থেকে সাহায্য চাওয়া। তো ওই দিন রাতে কাজল কালী দেবীর পূজা করে এবং সীতাকে খুঁজতে বের হয়ে যায়। আর খুঁজতে খুঁজতে সে ওই বট গাছের কাছেও চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় সবগুলো 25টি মেয়ে তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। আর তখনই ওই মেয়েগুলো কাজলের উপর হামলা করে দেয়। আর এরপর কাজল মুখোমুখি হয় কেডি পাঠকের সামনে, কিন্তু রাক্ষসটা অনেক শক্তিশালী হওয়ায় কাজল তার সাথে পেরে উঠছিল না। আর রাক্ষসটা কাজলকে প্রচন্ড মারে এবং এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই কালী কাজলের মধ্যে চলে আসে এবং কাজল পুনরায় উঠে দাঁড়ায়। আর এখন কাজলের মধ্যে কালীর পুরো শক্তি চলে এসেছে। আর এবার কাজল ওই রাক্ষসকে প্রচন্ড ভাবে মারে এবং মারতে মারতে এক পর্যায়ে তাকে মেরেই ফেলে। সীতার পেটের মধ্যে ওই রাক্ষসের বাচ্চা রয়েছে। আর এর মানে হলো যদি এখন সীতাকে বলি না দেওয়া হয় তাহলে ওই রাক্ষসটা পুনরায় জন্ম নিবে। আর এখন কাজলের সামনে সীতাকে বলি দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই বেঁচে নেই। আর যখন কাজল সীতাকে বলি দিতেই যাবে, আর তখনই একটা চমৎকার হয়ে যায়। এখন পর্যন্ত ওই গ্রামে যত মেয়েকে বলি দেওয়া হয়েছে সমস্ত মেয়ে আস্তে আস্তে জীবিত হয়ে যায়। আর এটা দেখে কাজল বুঝতে পারে সীতার মধ্যে যে রাক্ষসের বাচ্চা জন্ম নিয়েছে সেটাকে মা কালী নিজে মেরে ফেলেছে। আর এরপর সাথে সাথে সীতার হুঁশ আসে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।